বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। উপস্থাপনা করছেন নজরুল ইসলাম ভূঁইয়া। সুপ্রিয় শ্রোতা, পরিবেশ ও জীবন শীর্ষক অনুষ্ঠানে আজকে স্টুডিওতে উপস্থিত আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ইমাম হোসাইন। আজকের যে বিষয় আমাদের, সে বিষয়টি হলো পানি দূষণের ফলে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ও উত্তরণের উপায়। পানিকে বলা হয় মানুষের জীবন, এবং পানির উপর ভিত্তি করেই আমাদের সকল জীবজগৎ তথা পরিবেশ বিচরণ করছে। এই পানি যদি দূষিত হয়, তাহলে আমাদের মানব জীবন থেকে শুরু করে সমগ্র পৃথিবীতেই বিভিন্ন হয়। আমি স্যারের কাছে আজকে আমরা বিভিন্ন বিষয়ের প্রশ্ন সম্পর্কে জানতে চাইবো। স্যার আমাদেরকে বিষয়গুলো অবহিত করবেন। আমি প্রথমে স্যারের কাছে জানতে চাইবো যে পানি দূষণটা কি, আমরা কখন এটাকে পানি দূষণ হিসেবে মনে করি? কারণ আমাদের তো পানি, আমরা জানি যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জল, 1 ভাগ স্থল, আমরা সাধারণ ভাষায় আমরা বলি। কিন্তু এবং হিউজ পানি আমাদের চারপাশে, কখনো মিঠা পানি, কখনো স্বাদু পানি, কখনো লবণাক্ত পানি, অনেক ধরনের পানি। আবার সেই পানিতে অনেক সময় কেমিক্যাল দূষিত থাকে। কিন্তু এটাকে আমরা কখন দূষিত পানি বলবো? এটাকে দূষণ কেন বলে? ধন্যবাদ আপনাকে। আসলে পানি দূষণ বলতে যেটা বোঝাচ্ছে, যখন স্বাভাবিক বা সুপেয় পানি যেটা থাকে, ওটার যে বিভিন্ন ধরনের গুণাবলী থাকে, কিছু ভৌত, কিছু রাসায়নিক এবং কিছু জৈবিক গুণাবলী থাকে, যেগুলো দ্বারা এর স্বাদ, গন্ধ বা এর রঙগুলো নির্ধারিত হয়। তো যখন একটা স্বাভাবিক পানির ভৌত, রাসায়নিক এবং জৈবিক যে গুণাবলীগুলো নষ্ট হয়ে যায় বা সুপেয় পানিটা ব্যবহার অনুপযোগী হয়ে যায়, তখনই মূলত আমরা পানিটাকে দূষিত পানি বলি বা পানি দূষণ এটাকে বলি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমরা রসায়নের ভাষায় যেটাকে বলা হয় যে এটাকে পিএসপির মান বা ক্লোরোফোরো মান বা অনেকগুলা হিসাব বলা হয়, যেটা ভিত্তিতে বলা হয় যে পানিটা দূষিত হয়েছে? হ্যাঁ, এগুলো অনেকগুলো বৈজ্ঞানিক টার্ম আছে যেগুলো আমরা ইউজ করি। পিএইচ নিয়ে বলি, যদি পানিটার পিএইচ বেশি হয় তাহলে এটাকে ক্ষার পানি বলি, বা এটার পিএইচ যদি কম হয় সেটাকে আমরা বলি যে মৃদু পানি, বা এটাকে অ্যাসিডিক ওয়াটারও বলা হয়। আবার নর্মাল পানির বা স্বাভাবিক পানির পিএইচ থাকে 7 বা এর আশেপাশে। গ্রামের একজন সাধারণ মানুষ বা আমাদের সাধারণ একজন নাগরিক যে কোনো এলাকার, সে কখন বুঝবে পানিটা দূষিত? পানি থেকে যদি মানে পানিটা দূষিত তখন বোঝা যাবে যখন পানিটার প্রথমত এটার রং পরিবর্তন হয়ে যাবে। রংটা যদি পরিবর্তন হয়, হ্যাঁ, এটার রংটা কালো বা ঘোলাটে বা ভিন্ন ধরনের কোনো একটা রং ধারণ করবে। আর পানিটা হতে পারে যে থেকে দুর্গন্ধ আসতে পারে, এটা যদি খাবার পানি হয়। আবার যদি এটা পুকুর, জলাশয় বা নদী নালার পানি হয়, তখন দেখা যাবে এটার মধ্যে প্রচুর পরিমাণে জলজ বিভিন্ন ধরনের উদ্ভিদ পানির উপর ভাসমান তৈরি হচ্ছে, বা জলজ প্রাণী, মাছ সহ অন্যান্য যে প্রাণীগুলো জলে বাস করে, তো ওদের মৃতদেহে পানির উপরে ভেসে উঠবে। এছাড়াও পানির উপর যদি তেলের স্তর দেখা যায়, তেল বা তেল জাতীয় পদার্থ ভাসতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে কি পানিটা আসলে দূষিত হয়ে গেছে। এমনি আমরা যে পানিটা আমরা ব্যবহার করি, সেই পানিটা যদি ফুল পরিষ্কার থাকে, তা আমরা এটাকে দূষিত পানির মধ্যে আনবো না, সেটা দূষিত পানি হিসেবে গণ্য হবে না। স্বাদ, গন্ধ এবং রং, পানির এই তিনটা ব্যাপার যদি আমাদের কাছে ঠিক মনে হয়, তখন এটা দূষিত, তখন গন্ধ হবে। এখন আমাদের যে পানি, আমাদের যে আমরা চট্টগ্রাম নিয়ে যদি বলি, আমাদের যে অনেক ধরনের মানে অনেক ক্ষেত্রে পানি দূষণটা হয়ে থাকে, অনেক কারণে পানি দূষণটা হয়ে থাকে। তো এই কারণগুলোর মধ্যে খাবার পানির যে দূষণটা, বিশেষ করে আমরা শহরে এবং গ্রামে এখন বর্তমানে দূষণের যেটা বিষয়টা একটা হচ্ছে আর্সেনিক। এই আর্সেনিক দূষণটা খুব দ্রুত বাড়ছে আমাদের বাংলাদেশে। চট্টগ্রাম শহরের 2010 সালের একটা স্টাডি আছে, চুয়েটের একটা স্টাডি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের একটা স্টাডি আছে। সেই স্টাডিতে দেখা গেল চট্টগ্রামের 23টা ওয়ার্ডের পানিতে আর্সেনিকের প্রমাণ পাওয়া গেছে, এবং দিন দিন তা বাড়ছে। এই আর্সেনিকেরটা বাড়ছে কেন? কারণটা কি? এই পানি দূষণের একটা বিষয়। একসময় কিন্তু আমাদের দেশে আর্সেনিকের যে দূষণ, পানির আর্সেনিক যুক্ত হয়ে যে দূষিত হচ্ছে, বা আমাদের খাবার পানিতে আর্সেনিকের যে মিশ্রণ, এটা কিন্তু এরকম ছিল না, বা এইভাবে প্রকোপ আকারে ছিল না। তো বর্তমানে এটা কেন বেশি হচ্ছে? আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, যদি দেখি আমরা 60-70-এর দশকে যাই, তখন দেখবো যে কি টিউবওয়েলের ব্যবহার তখন খুব কম ছিল, অনেক কম ছিল। আমরা বিভিন্ন জলাধার, যেমন পুকুর, তারপরে দিঘি বা খাবার পানির উৎস হিসেবে, এগুলো আমরা খাবার পানির উৎস হিসেবে ব্যবহার করতাম। তো মজার ব্যাপার হচ্ছে, বৃষ্টির পানিটা যখন আমাদের ভূপৃষ্ঠে আসে, এটার মধ্যে কোনো আর্সেনিক থাকে না, কিন্তু আমাদের মাটির নিচের স্তরে
ভূগর্ভস্থ স্তরে ওখানে বিভিন্ন ধরনের মিনারেল বলি যেগুলোকে আমরা, অনেক খনিজ থাকে, পদার্থ layer থাকে। থাকে, হ্যাঁ, অনেক খনিজ খনিজ পদার্থের মধ্যে আর্সেনিক হচ্ছে একটা মৌলিক পদার্থ। জি। এই আর্সেনিকের বিভিন্ন যৌগগুলো ওখানে মিশে থাকে। জি। যখন আমরা অধিক পরিমাণে ভূগর্ভস্থ পানি উত্তোলন করি, যেটা আমরা এখন করছি এই জি, গত জি, 20-30 বছর যাবত, হুম। তখন আলটিমেটলি ওখানে আর্সেনিকটাও মিশে চলে আসে। এই জন্য আর্সেনিক দূষণ থেকে, এই দিক থেকে যদি শুধু আমরা আর্সেনিক দূষণটা থেকে বাঁচতে চাই, তাহলে ভূগর্ভস্থ পানির উপরে নির্ভরতা আমাদেরকে কমাতে হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করতে। সেখানে একটা এলজিআরডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটা স্টাডি আছে, আমি আপনার সাথে একটু শেয়ার করে নিচ্ছি। একটা স্টাডি আছে যে যদি আমরা দুই ধরনের টিউবওয়েল আছে আমাদের, একটা সেলো টিউবওয়েল, একটা হচ্ছে ডিপ টিউবওয়েল, এবং বাংলাদেশে আর্সেনিকের এই যে প্রভাবটা শহরাঞ্চল বলি বা যে কোনো অঞ্চল বলি, এটা হঠাৎ করে দ্রুত বেড়ে যাওয়ার পিছনে একটা কারণকে তারা দায়ী করছে। সেটা হচ্ছে যে সেলো টিউবওয়েল যেগুলা, মানে স্বল্প গভীরে যে টিউবওয়েলগুলা, যেহেতু আর্সেনিকের একটু উপাদানটা আপনি যেটা বললেন যে মাটির সাথে মিশে থাকে এই আর্সেনিক উপাদানটা, সেলো টিউবওয়েলের কারণে এই আর্সেনিকটা আমাদের উপরে আপস্ট্রিমে চলে আসে, পানি টিউবওয়েল আসে। কিন্তু যদি আমরা ডিপ টিউবওয়েল করি, গভীর নলকূপ করি, গভীর নলকূপে নাকি আর্সেনিকটা থাকে না এবং পাওয়া যায় না। এটা সম্পর্কে আপনি, এটা কি আসলে রাইট কিনা? এটা এলজিআরডির একটা স্টাডি রিপোর্ট। হ্যাঁ, আমি যেটা আপনাকে একটু আগেও বলেছি যে মাটির নিচের স্তরে বিভিন্ন ধরনের যে পদার্থগুলো থাকে, মিনারেলগুলো থাকে, তো খনিজ পদার্থগুলো আমরা যে প্রথম থেকেই যেটা আমাদের দেশে প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে টিউবওয়েলগুলো মোটামুটি 60-70 বা 100 ফিটের মধ্যে আমরা বসিয়েছি এত বছর, এবং আমরা সেচের জন্য কিন্তু গভীর নলকূপ স্থাপন করি। এই স্তরটা অলরেডি ইউজ হচ্ছে, ইতিমধ্যে ইউজ হয়ে যাচ্ছে। তো এখানেই মূলত আর্সেনিকের বিভিন্ন দূষণগুলো সংঘটিত বিচরণটা হচ্ছে। বেশি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি নিচের স্তরে এখনো, নিচে চলে যাই, হ্যাঁ, নিচের স্তরে গেলে আপাতত এটা সেফ, আপাতত সে আপাতত সেফ, কিন্তু ওখানেও যদি আমরা ব্যাপক হারে পানি উত্তোলন করা শুরু করি, তো আর্সেনিকের দূষণটা ওখান থেকেও শুরু হতে পারে। আরেকটা বিষয়, তাহলে এটাতে বোঝা গেল যে আমরা আর্সেনিকের দূষণটা এইভাবে আমরা আপাতত আমরা নিজেকে সেফ রাখতে পারি। আরেকটা যেটা বিষয় আমাদের খাওয়ার পানির ক্ষেত্রে, আরেকটা যেটা বড় দূষণ বাড়ছে দিন দিন, সেটা হচ্ছে আমাদের লবণাক্ততা বাড়ছে পানির দিকে। মানে দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় লবণাক্ততা আমাদের চট্টগ্রাম উপকূলীয় এলাকা থেকে শুরু করে পুরো এলাকাটা গুলাতে আমাদের লবণাক্ত পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটার থেকে বাঁচার কি কোনো আসলে উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। যে খাবার পানি বা আমাদের কৃষিকাজে ব্যবহার্য যে সেচের পানি, দুটাতেই আমাদের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। আর লবণাক্ততার জন্য সাধারণ কৃষকদের ফসল উৎপাদনের ক্ষমতা তো কমছেই, বা ফসল উৎপাদনশীলতা কমছে, সাথে সাথে উপকূলীয় যে বন, ম্যানগ্রোভ বন যেটাকে বলি আমরা, সুন্দরবন সহ চকরিয়া সুন্দরবন যেগুলো আছে, এগুলো ধ্বংস হচ্ছে, জীব বৈচিত্র্য। তো এগুলো থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে নদীর যে উজানে যে বাঁধ দেয়া হয়, ওখান থেকে কিন্তু জলের যে ধারাটা থাকে ওইটা আসতে পারে না। তাহলে মানে কি হয়, সুপেয় পানির ধারাটাকে আসতে পারে না, দেওয়া, আসতে না দিলে সাগরের পানিটা আমাদের ভিতরের দিকে, ভূভাগের ভিতরের দিকে চলে আসে। যত ভিতরের দিকে আসছে ততই কিন্তু আমাদের লবণাক্ততা বাড়ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ। সেক্ষেত্রে আরেকটা বিষয় মনে হয় আছে, আমাদের নতুন ইমারত নির্মাণ বিধিমালা 2008 যেটা চালু হয়েছে, সেখানে একটা নতুন কনসেপ্ট চালু করা হয়েছে। সেটা হচ্ছে এই পানির এই সমস্যার কথা বিবেচনা করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য, আপনি একটু আগে বলছিলেন যে সারফেস ওয়াটার ব্যবহার বাড়াইতে হবে আমাদেরকে, দিস ইজ দ্য রাইট কনসেপ্ট আমাদের বাংলাদেশের জন্য। এবং আরেকটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ। বৃষ্টির পানিটা আমরা কি সংরক্ষণ করে রাখি কি আমাদের সমাধানটা সমাধান করতে পারি? বৃষ্টির পানি সংরক্ষণের একটা সহজ উপায় হচ্ছে বৃষ্টিটা শুরু হওয়ার 5-10 মিনিট পরে আমরা যদি পানিটা সংগ্রহ করা শুরু করি, এটাকে আমরা বাড়ির ছাদে বা যে কোনো স্থানে, আবার ভূগর্ভস্থ একটা কুয়ার মতো বা পুকুরের মতো স্থাপন করেও কিন্তু সংরক্ষণ করা যায়। ওইটা করে যদি সংরক্ষণ করি, তাহলে আমাদের একটা সুপেয় পানির খুব ভালো একটা উৎস তৈরি হয়। ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়গুলো জেনে, যে আমাদের শ্রোতাদেরকে যে পানি কিভাবে দূষণ, প্রথমত আমরা জানলাম যে আর্সেনিক দূষণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, তারপরে আমরা জানলাম যে লবণাক্ত পানি থেকে আমরা কিভাবে আমাদের মানে ভালো পানির ব্যবস্থাটা করতে পারি। এবং আরেকটা বিষয় যেটা আমাদের ভালো কনসেপ্ট, সেটা হচ্ছে স্যার বৃষ্টির পানি কিভাবে সংরক্ষণ করে আমাদের পানির সমস্যাটা নিবারণ করতে পারি। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের শ্রোতারা উপকৃত হবে। স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ পরিবেশ ও জীবন